নমস্কার, আমি সঙ্গীতা আর আপনারা শুনছেন বহিঃপ্রকাশ। আজ পড়তে চলেছি শ্রী সুচিত্রা ভট্টাচার্যের একটি ছোট গল্প, ছোট্ট ভুল। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর গল্পটি যদি ভালো লাগে তবে গল্পটিতে একটি লাইক করবেন। এখন পড়ছি শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের ছোট্ট ভুল। ভুলে যাওয়ার বিদঘুটে বদ অভ্যাসটি থেকে ইদানিং মুক্তি পেয়েছেন স্মৃতিধরবাবু। অবশ্য এমনি এমনি নয়, ডাক্তারের ওষুধ খেয়েও নয়। উন্নতিটা ঘটেছে তার গিন্নির এক সুচারু বন্দোবস্তে। দারুণ একখানা কল বার করেছেন স্মৃতিধরবাবুর স্ত্রী। একটা ক্যাসেটে রোজ রেকর্ড করে দেন স্মৃতিধরের সারাদিনের কাজের তালিকা। তারপর ক্যাসেটটিকে ওয়াকম্যানে পুরে চালান করে দেওয়া হয় তার জামার পকেটে। আরেকটি স্পিকার লাগানো থাকে স্মৃতিধরবাবুর কানে। ক্যাসেট চালিয়ে শুনে নিলেই হলো, কখন কি করতে হবে মনে পড়ে যাবে পরপর। যেমন আজই বাড়ি থেকে বেরিয়ে ওয়াকম্যান চালু করতেই বেজে উঠল প্রথম নির্দেশ, বায়ে 97 পা হেঁটো রিক্সা স্ট্যান্ড পড়বে। রিক্সায় চড়ে বলবে পরেশ মেমোরিয়াল হাই স্কুলে যাব, ভাড়া দেবে 5 টাকা। সেই মতোই রিক্সায় উঠে বসলেন স্মৃতিধরবাবু। দিব্যি হাওয়া খেতে খেতে যাচ্ছেন স্কুলে। গিন্নি এই রিক্সার ব্যবস্থাটি করায় দুটো লাভ হয়েছে। প্রথমটা, সাইকেলে চাপার জটিল সমস্যাটি আর নেই। কোনটা বা প্যাডেল, কোনটা ডান প্যাডেল, কোন প্যাডেলে পা রেখে সিটে বসতে হবে, তাকে এসব খটোমটো হিসেব আর কষতে হচ্ছে না। 2 নম্বর সুবিধে, স্কুলের বদলে অন্য কোথাও চলে যাবার ভয় নেই। এই তো সেদিনই স্কুল ভেবে হাসপাতালে ঢুকে পড়েছিলেন। ক্লাসরুম খুঁজে পেতে সে কি আতান্তর। ছাত্ররা সব ডেস্ক বেঞ্চের বদলে সার দিয়ে বেডে শুয়ে। ডাক্তার নার্সেরা ভুল ধরিয়ে না দিলে তো সে যে কি হতো। তা ওই ঝকমারি আর নেই এখন। স্কুলে যেতে 5, ফিরতে 5, মাত্র 10 টাকায় কি তোফা মুশকিল আসান। আর স্কুলে একবার পৌঁছে গেলে স্মৃতিধরবাবুকে তখন পায় কে? ওয়াকম্যান চালানোর তো প্রয়োজনই নেই। রুটিন দেখে পর শুধু ক্লাস নাও, ব্যাস। মাঝে একবার শুধু যন্ত্রটাকে দরকার টিফিনের সময়। স্মরণ করিয়ে না দিলে স্মৃতিধরবাবু জানবেন কি করে আজ তিনি টিফিন এনেছেন না আনাতে হবে। যাই হোক, আজ ক্লাসগুলো শান্তিতেই চুকে গেল। 9 ছেলেদের দুখানা বুদ্ধির অঙ্ক দিতে পেরে মনটা বেশ খুশি রয়েছে। একটা সুদ কষা আর একটা ঐকিক নিয়ম। একটা লোক যদি শতকরা 2 টাকা হারে 1000 টাকা ধার নিয়ে প্রতি মাসে 50 টাকা করে শোধ দেয় এবং প্রতি 3 মাস পর একবার করে টাকা শোধ করতে ভুলে যায়, তাহলে সাকুল্যে কত মাস পরে তার সমস্ত টাকা শোধ হবে। এই অঙ্কটার তুলনায় দ্বিতীয়টা একটু বেশি প্যাঁচালো। 24টা পিঁপড়ে একটা চিনির বয়াম 19 মাসে খালি করে। প্রতি মাসে যদি 2টো করে পিঁপড়ে মারা যায় আর 2 মাস অন্তর একটি করে পিঁপড়ে এসে দলে যোগ দেয়, তাহলে কতদিন পর বয়ামের চিনি পুরোপুরি সাবার হবে। ছেলেগুলো অঙ্ক দুটো পেয়ে মাথা চুলকোতে শুরু করেছিল। দেখে ভারী আনন্দ হয়েছে স্মৃতিধরের। এই সব অঙ্কের সমাধান করেই তো ছেলেদের মগজ সাফ হবে, নয় কি? ছুটির ঘন্টা পড়ে গেছে। স্মৃতিধর এবার বেরোনোর তোড়জোড় করছেন। গিয়ে এখন রিকশায় ওঠাটাই তার কাজ। তবু কি ভেবে যেন চালালেন ওয়াকম্যানটা। সঙ্গেই গিন্নির গলা, স্কুল থেকে সোজা হেলাবরতলা ক্লাবে যাবে, সেখানে তোমার একটা সম্বর্ধনা আছে। স্কুল গেট থেকে বেরিয়ে রিকশা নাও, ভাড়া পড়বে 4 টাকা। শুনেই মগজে কিলবিল করে উঠেছে স্মৃতি। হ্যাঁ তাই তো, পরশু সন্ধ্যের জনাচারেক ছেলে এসেছিল বাড়িতে, হেলাবরতলা ক্লাবের সদস্যের পক্ষ থেকে। অঙ্কে অসামান্য প্রতিভার জন্য তারা এবার মরীচিকা পুরস্কার দিয়ে সম্মানিত করতে চায় স্মৃতিধরবাবুকে। এসে নিয়ে যেতেই চেয়েছিল তারা স্কুল থেকে।
স্মৃতিধরই বলেছেন অত হ্যাপার প্রয়োজন নেই, তিনি নিজেই চলে যাবেন। ভাগ্যিস ওয়াকম্যানটা ছিল, নইলে অনুষ্ঠানের কথা তো ভুলেই মেরে দিতেন। মনে মনে গিন্নিকে ফের একবার তারিফ জানিয়ে রিক্সা ধরলেন স্মৃতিধর। মিনিট পাঁচেকের মধ্যেই পৌঁছে গেছেন হেলাবরতলা। ক্লাবের সভ্যরা স্মৃতিধর বাবুর জন্যই অপেক্ষা করছিল। ছুটে এসেছেন, আসুন স্যার, আসুন স্যার। রিক্সা থেকে নামতে নামতে প্রফুল্ল মুখে স্মৃতিধর বললেন, আমার দেরি হয়নি তো? একটু না, আপনি যে এত পাংচুয়ালি আসবেন ভাবতেই পারিনি। এই সময় নিয়ে আমার একটা অঙ্ক আছে বুঝলে, এই সময় নিয়ে আমার একটা অঙ্ক আছে বুঝলে। একটা লোক 13 মিনিট 1 মাইল রাস্তা হাঁটতে পারে। একদিন সে 200 গজ গিয়ে আর এগোতে পারলেন না স্মৃতিধর। উদ্যোক্তা ছেলেগুলো হাঁ হাঁ করে উঠেছে। অঙ্ক টঙ্ক পরে হবে স্যার, আপনি আগে ভিতর চলুন। স্মৃতিধর বড়সড় ক্লাব ঘরটার অন্দরে ঢুকলেন। সভ্যদের অধিকাংশই তার প্রাক্তন ছাত্র। এসে তারা প্রণাম করে যাচ্ছে টিপটাপ করে। সব কটা মুখই ভীষণ চেনা চেনা লাগে, তবুও কাউকেই ঠিক পুরোপুরি চিনে উঠতে পারছেন না। নাম ধাম, স্কুল থেকে পাশ করার বছর শুনে মনে পড়ছে একটু একটু, আবার গুলিয়েও যাচ্ছে। স্মৃতিধর অবশ্য ছেলেগুলোকে নিয়ে বেশি ভাবার অবকাশ পেলেন না। হলের একধারে ছোট্ট মঞ্চ প্রস্তুত, সেখানে ওঠার জন্য ডাকাডাকি করছে উদ্যোক্তারা। মধ্যিখানের গদি আঁটা চেয়ারে স্মৃতিধর বসলেন গ্যাঁট হয়ে। পাশের ক্লাবের সভাপতি পাঁচকুড়ি তলাপাত্র। নামটার মধ্যে একটা অঙ্ক অঙ্ক গন্ধ আছে বলে লোকটাকে ভারী পছন্দ হয়ে গেল স্মৃতিধরের। নিজেই যেচে আলাপ জমিয়েছেন। হাসি হাসি মুখে জিজ্ঞেস করলেন, পাঁচকুড়ি বাবু কি এখানেই থাকেন? হ্যাঁ মাস্টারমশাই, পাঁচকুড়ি বিনয় গদগদ। আমি এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। ওহ, বাহ বাহ বাহ। তা আপনার ছেলেপুলে কটি? 2 ছেলে, দুজনেই আপনার স্কুলেই আছে। তাই নাকি? কি নাম বলুন তো? 3 করি আর 1 করি। শুনে বড়ই প্রীত হলেন স্মৃতিধর। 5 করির তো বেশ অঙ্ক মেনে চলে। নাম ধারাবাহিক ভাবে 2 2 করে কমছে, কিন্তু এরপর আরেকটি পুত্র হলে কি করবেন? 5 করি 1 করি থেকে 2 করে কমলে তো -1, তাহলে কি -1 করি? কেমন শ্রুতিকটু লাগে না? ভাবনাটা নিয়ে খেলতে পারলেন না স্মৃতিধর। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। পুষ্পস্তবক দিয়ে তাদের বরণ করলো একটি বাচ্চা মেয়ে। তারপর উদ্বোধনী সঙ্গীত শেষ হতে না হতেই সভাপতির ভাষণ। গলা কাঁপিয়ে কাঁপিয়ে জব্বর একটা বক্তৃতা দিলেন পাঁচকুড়ি তলাপাত্র। অঙ্কের প্রতি স্মৃতিধরবাবুর নিষ্ঠা, ছাত্রদের অঙ্ক শেখানোর জন্য স্মৃতিধরবাবু কতটা যত্নবান, তার প্রেরণায় পরেশ মেমোরিয়াল ছেলেরা অঙ্কে কত উন্নতি করেছে, এসব নিয়ে ঝাড়া 1 ঘন্টা ভাষণ দিলেন। প্রশংসার বহরে স্মৃতিধরের বুক গর্বে ফুলে উঠছিল। পাঁচকুড়ি থামতেই এবার তার পালা। আবেগে গলা বুঝে আসছে, তবুও মোটামুটি গুছিয়েই বললেন, জীবনে অঙ্কের কত দাম। অঙ্ক করলে স্মৃতিশক্তি কেমন চড়চড়িয়ে বাড়ে, অঙ্ক দিয়ে কত রকমের সমস্যার মীমাংসা করে ফেলা যায়। বোঝালেন সবিস্তারে। যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে জ্যামিতিক উপপাদ্য ধরে এগোনো উচিত, তাতে পথ অনেক সংক্ষিপ্ত হয়। এমনকি দোকান বাজারে গিয়েও যদি বীজগণিতের ফর্মুলা প্রয়োগ করা যায় তাহলে বেশ খানিকটা পয়সা বাঁচে। আর পাটিগণিত তো জীবনের প্রতি পদেই কাজে লাগছে। সে বাগান করাই হোক কি বাড়ি বানানো, সবই তো পাটিগণিতের হিসেব। স্মৃতিধরের জ্ঞানগর্ব বক্তৃতায় ধন্য ধন্য পড়ে গেছে। কেউই প্রায় কিছুই বোঝেনি, কিন্তু শেষ হতেই বিপুল করতালি। এবার পুরস্কার বিতরণ। হেলাবরতলা ক্লাবের পক্ষ থেকে সোনার জল করা মরীচিকা মেডেলটি পাঁচকুড়ি বাবুই ঝুলিয়ে দিলেন সকলের প্রিয় মাস্টারমশাইয়ের গলায়। সঙ্গে 1 সেট ধুতি পাঞ্জাবি, প্রকাণ্ড 1 হাঁড়ি রসগোল্লা আর একটি ওজনদার মানপত্র। স্মৃতিধর আহ্লাদে ডগমগ। অনুষ্ঠান শেষ হওয়ার পরই চেয়ার ছেড়ে নড়তে ইচ্ছে করছে না। মরীচিকা পুরস্কার প্রাপ্তির আনন্দে বুঁদ হয়ে বসে আছেন। ভুলো মন বলে সারাটা জীবন তো শুধু ঠাট্টা তামাশায় ছুটল। গিন্নিও তাকে ছেড়ে কথা বলেন না। আজ এই পুরস্কার নির্ঘাত তার সব বদনাম ঘুচিয়ে দেবে। একটি অল্প বয়সী ছেলে এসে দাঁড়িয়েছে সামনে।
বয়স মেরে কেটে 19-20। চোখ নাচিয়ে ছেলেটা বলল, এবার উঠতে হবে তো। ভীষণ পরিচিত মুখ, নিশ্চয়ই কোনো প্রাক্তন ছাত্র এবং এই ক্লাবেরই সভ্য। শ্রুতিধর ঘাড় নাড়লেন। হ্যাঁ, এবার তো বাড়ি যেতে হয়। চলো তাহলে, মানপত্রটা আমার হাতে দাও। শ্রুতিধর খুশি হলেন, এতগুলো জিনিস বয়ে নিয়ে যাওয়া তার কম্য নয়। ছেলেটা যদি একটু সাহায্য করে দেয় তো ভালোই হয়। মানপত্রটা ছেলেটাকে ধরিয়ে দিয়ে হাড়ি আর ধুতি পাঞ্জাবির প্যাকেট হাতে ঝুলিয়ে বাইরে এলেন স্মৃতিধর। কিভাবে বাড়ি ফিরবেন বুঝে উঠতে পারছেন না। ছেলেটা সঙ্গে যাবে বোঝাই যাচ্ছে, কিন্তু রিক্সা ধরবেন কি? গিন্নি এ ব্যাপারে কি বলেছেন? ওয়াকম্যানটা চালিয়ে শুনে নেবেন। যন্ত্রের সুইচ টেপার আগেই ছেলেটির গলা, রিক্সা টিক্সার দরকার নেই, কি বলো, একটু পথ চলো, হেঁটেই মেরে দিই। এবার যেন কেমন কেমন লাগলো শ্রীধর বাবুর। ছেলেটা মহা পাকাতো, অবলীলায় মাস্টারমশাইকে তুমি তুমি করছে। মুখে অবশ্য বিরক্তিটা প্রকাশ করলেন না স্মৃতিধর। গম্ভীর স্বরে বললেন, তাই চলো তবে। স্মৃতিধর হাঁটা শুরু করেছেন, ছেলেটাও চলছে পাশে পাশে। 20-30 পা গিয়ে ছেলেটা বলল, হাড়িটা বইতে খুব কষ্ট হচ্ছে তাই না? গোমরা গলায় স্মৃতিধর বললেন, তাহলে আমাকে দাও, আমি নিচ্ছি। হাড়ি হস্তান্তর করে হালকা হয়েছেন স্মৃতিধর। আরে আরে দেখছেন ছেলেটাকে, স্মরণে আনার চেষ্টা করছেন ছেলেটার নাম। বছর 3 আগে গোকুল বলে ক্লাস 10-এ একটা ছেলে তাকে খুব জ্বালাতো, সে নয় তো? কিংবা তার আগের ব্যাচের হলধর। বোর্ডে যে অঙ্ক লিখতে যেতেন স্মৃতিধর, অমনি গোকুলের গলা বেজে উঠত ব্যাঙের ডাক। হলধর তবলা বাজাতো পিছনের বেঞ্চে বসে, কিন্তু ওই ছেলে দুটোর কি মাস্টারমশাইকে তুমি তুমি করার স্পর্ধা হবে? ভাবতে ভাবতে 50 পাও এগুননি স্মৃতিধর। ফের ছেলেটার প্রশ্ন, হাতের প্যাকেটটাও নিয়ে নিলে কি তোমার সুবিধা হবে? স্মৃতিধর ভুরু কুচকে তাকালেন। কেন বলো তো? বারে, শুধু একটা ঝোলা কাঁধে হাঁটাই তো তোমার অভ্যেস। দাও, প্যাকেটটাও আমার হাতে দাও। এমন কর্তৃত্বব্যঞ্জক সুরে ছেলেটা বলল, স্মৃতিধরের মুখ দিয়ে না বেরোলো না। স্মৃতিধরের ধুতি পাঞ্জাবি হস্তান্তর করে ছেলেটা এবার সামনে সামনে হাঁটছে, দুলে দুলে। ওই হাঁটার ভঙ্গিটাও স্মৃতিধরের চেনা। কোথায় যে দেখেছেন, স্কুলেই নাকি পাড়ায় কিংবা বাজারে। খানিক দূরে গিয়ে ছেলেটা হঠাৎ ঘুরে দাঁড়িয়েছে, চোখ পিটপিট করে দেখছে স্মৃতিধরকে, ঠোঁটে মুচকি মুচকি হাসি। রীতিমতো অপ্রসন্ন হলেন স্মৃতিধর। গুমগুমে গলায় বললেন, ব্যাপারখানা কি? হঠাৎ দাঁত বের করছো যে বড়? এ মা, তুমি এখনো গলা থেকে মেডেলটা খোলনি? ছেলেটার হাসি কান অব্দি গিয়ে ঠেকেছে। যা বিটকেল দেখাচ্ছে না, মহা ডেপো তো তুমি। যা বাবা, খারাপ কি বললাম? দাও দাও, মেডেলটাও খুলে দাও, পকেটে রেখে দিই। তোমার সাহস দেখে আমি হা হয়ে যাচ্ছি। স্কুল থেকে বেরিয়ে খুব সর্দার বনে গেছো তো। কোন ব্যাচ? ছেলেটার হাসি ঝপ করে নিভে গেছে। চোখ গোল গোল করে বলল, আহা, আমি তো তুমি তুমি আমায় তোতলাচ্ছ কেন? জবাব দাও। কি জবাব দেব? আমি তো বাবুয়া। ডাক নাম নয়, স্কুলের নাম বলো। কি যা তা বকছো? ছেলেটা এবার কাছে এগিয়ে এসেছে। আমি বাবুয়া, বাবুয়া। তোমার বাড়ি নিয়ে যাওয়ার জন্য মা আমায় পাঠিয়ে দিয়েছে। পলকের জন্য থমকালেন স্মৃতিধর। পরক্ষণে দু গাল ছড়িয়ে হাসি। দেখো কাণ্ড, লোকে কেমন অকারণেই তাকে ভুলো মনে করে। অঙ্ক কষে কষে স্মৃতিশক্তি সতেজ রেখেছেন বলেই না ছেলেটাকে প্রথম দেখি তার চেনা চেনা লাগছিল। শুধু বাবুয়া যে তারই ছেলে, এটুকুই যা মনে করতে পারেননি স্মৃতিধর। এটাকে কি খুব একটা বড় ভুল বলা যায়? গল্পটা এখানেই শেষ। এটা স্মৃতিধর বাবুর সিরিজের দ্বিতীয় গল্প। একটা অত্যন্ত মজার সিরিজ। গল্পটা শুনে যদি আপনাদের ভালো লাগে, আমার পড়া যদি আপনাদের ভালো লাগে, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করবেন। শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ।